প্রণয়দা, এই যে মন্ডল সভাপতি হলো, মানে এটা কি পুরোটাই ইলেক্টেডের উপর? ইলেক্টেড নয়, কারণ ইলেকশন হয়নি, সবটাই কি সিলেক্টেড? তাহলে মানে নিজেদের মধ্যে একটা পছন্দের লোককে বসিয়ে দেওয়া, কি মনে হয়? একদমই না, এই পুরোটাই ইলেক্টেড হয়েছে। কারণ আমাদের দলের সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর অন্তর প্রাইমারি মেম্বার, অ্যাক্টিভ মেম্বার করতে হয়। যে প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করেছি, সেই মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছেন তাদের সাথে যারা এমআরও মণ্ডল রিটার্নিং অফিসার হয়ে গেছিলেন, তারা সেই অ্যাক্টিভ মেম্বারদের সাথে কথা বলে এবং সেখানে যারা সিনিয়র যারা আছেন, এক্স প্রেসিডেন্ট যারা আছেন, তাদের সাথে কথা বলে 3-4জনের করে নাম নিয়ে এসেছিলেন এবং সেই নামের ভিত্তিতে কিছু ক্রাইটেরিয়া অল ইন্ডিয়া ঠিক করে দিয়েছিল। যেমন মণ্ডল সভাপতি যারা হবে তাদের 35 বছর নিচে বয়স হতে হবে, অ্যাক্টিভ মেম্বার হতে হবে, 3-4 বছরে কি অ্যাক্টিভিটি করছে সেটা দেখতে হবে। এই বিচার করে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন বা অধিকাংশ যাকে চেয়েছে, তাদেরই নাম মণ্ডল সভাপতি হিসেবে ঘোষণা হয়েছে। অর্থাৎ এটা সেই অর্থে নির্বাচিত মণ্ডল সভাপতি। মানে 26-এর জন্য বিজেপি কতটা প্রস্তুত হচ্ছে সাংগঠনিকভাবে? বা দেখুন, 26-এর জন্য পুরোটাই প্রস্তুত আছে। কারণ এটা আমাদের, দেখুন, আমরা যখন বলি বিজেপি পরিবার, বিজেপি পরিবার মানে যিনি মণ্ডল সভাপতি হয়েছে তিনি এই পরিবারের অংশ, যিনি এক্স হলেন তিনিও ওই পরিবারের অংশ, আর যিনি আগামীতে হবেন তিনিও ওই পরিবারের অংশ। বিজেপি যারা তারা সবাই করে দায়িত্ব আর পদ। পদ যখন যাকে দল যেটা মনে করে সেটা করে, দায়িত্ব সবার বিজেপিকে জেতানো, বিজেপি করা। অতএব তাতে কোনো অসুবিধা হয়নি। এটা যেহেতু আমাদের সংবিধান মেনে করতে হয়, সংবিধান মেনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো ইউথ লিডারশিপকে তুলে আনার জন্য যে প্রসেস, এই প্রসেসের একটা অংশ। অতএব আমরা এখনো প্রস্তুত আছি, যেদিন নির্বাচন হবে আমরা প্রস্তুত আছি, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ প্রণয়দা। প্রণয়দা নমস্কার, আপনাকে বেঙ্গল নিউজগ্রাফে। প্রসঙ্গটা হচ্ছে, বাংলা কি ভারতবর্ষের বাইরে? কারণ মনোরঞ্জন ব্যাপারী যেভাবে একটা আলাদা পতাকার কথা বলছে, এর আগেও বারবার আমরা ইঙ্গিত পেয়েছি, এবং বাংলাকে যেন আলাদা করে দেওয়ার একটা পরিকল্পনা। এবার সরাসরি তৃণমূলের নেতা আলাদা পতাকার দাবি করছে, কি বলবেন? দেখুন, তৃণমূলের এমএলএ তো তৃণমূলের নেত্রী যা ভাবেন সেই মতোই কথা বলবেন। এর আগে আপনারা দেখেছেন কলকাতাকে একটা ক্যাপিটাল করার কথা বলেছেন স্বয়ং মমতা ব্যানার্জি। আলাদা টাকা ছাপানোর অধিকার চাই, এরকমও আমরা শুনেছি। তো যেটা লাইন তৃণমূল কংগ্রেসের নেত্রী ঠিক করে দেন, আজকে তার এমএলএরা সে কথাই বলছে। আমরা বারবার বলছি যে বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই সরকার এবং এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাদের কোথাও সুর মিলে যাচ্ছে, এবং এই সুর মিলার সাথে এটাই রিলেটেড। কখনো বলছে টাকা ছাপানোর অধিকার চাই, কখনো বলছেন কলকাতাকে আলাদা ক্যাপিটাল ঘোষণা করতে হবে, রাজ্যের জন্য আলাদা সঙ্গীত চাই, আর এখন আবার পতাকার দাবি করছে। ওই বিচ্ছিন্নতাবাদীরা যে কথা বলে তাদের সুরের সাথে এক সুর হয়ে যাচ্ছে শাসক দলের সুর। কোথাও কি নবান্ন এখন ভয়ে আছে বা কাঁপছে? কারণ সম্প্রতি অজিত গোয়েলজি তিনি কলকাতায় এসছেন এবং বারবার 2-3 দিন ধরে 16 তারিখ 17 তারিখ তিনি বৈঠক করেছেন। যেভাবে পুরো জঙ্গি বাংলাকে ঘিরে ফেলছে আস্তে আস্তে, সেই নিয়ে তো অবশ্যই দিল্লি চিন্তিত, সেন্ট্রাল চিন্তিত। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, খাগড়াগড় বিস্ফোরণের পরে প্রথমে সেখানকার লোকাল পুলিশ চেষ্টা করেছিল প্রেসার কুকার বাস্ট বলে চালানোর জন্য, এবং আমি সংবাদ মাধ্যমে দেখেছি তখন যিনি এসপি ছিলেন সে তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল। তারপরে যখন এনআইএ এলো, এনআইএ যখন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তদন্ত করতে শুরু করলো, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনআইএ নাকি বাড়াবাড়ি করছে, সাজানো ঘটনা। এবং তারপরে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই রাজ্যের যিনি একজন মন্ত্রী, তিনি বর্ধমান শহরে বিশাল সভা করে এই যে এনআইএর তদন্ত এটা বন্ধ করার দাবি করেছিলেন। এবং খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডটাকে সাথে যখন দেখা গেল যে এই যে খারিজি মাদ্রাসাগুলো যুক্ত আছে, কোথাও তিনি একটা মুসলিম তাস খেলার চেষ্টা করেছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার আছে, নরেন্দ্র মোদী যেহেতু প্রধানমন্ত্রী আছেন, আমরা তো মনে করি যে কাশ্মীর থেকে গুয়াহাটি সবটাই ভারতবর্ষ। তাই কাশ্মীর নিয়ে আমাদের যতটা চিন্তা থাকে, পশ্চিমবঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকারের ততটাই চিন্তা আছে, এবং সেই জন্য হয়তো এসছেন নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখার জন্য। যেভাবে জঙ্গিরা ঘিরে ফেলেছে বা বিভিন্ন জায়গায় জঙ্গি পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে নবান্নেও কিন্তু চিঠি গেছে যে যেভাবে ছক সাজানো হচ্ছে, বা এটাকে একটা সেফ করিডর, মানে বাংলাকে একটা সেফ জোন বা সেফ করিডর হিসাবে এই জঙ্গিরা বেছে নিচ্ছে। মানে কিভাবে দেখবেন, মানে এই খবর যাওয়ার পরও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেভাবে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া বা কোনোভাবে পদক্ষেপ নেওয়ার এই মুহূর্তে অবধি কোনো রকম সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। থাকবে কি করে? এর তো উৎসাহিত হচ্ছে এই রাজ্যে যারা জঙ্গি কার্যক্রম করছে, মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথাই তো উৎসাহিত হচ্ছে।
এনআইএ যদি একটা কোনো তদন্ত করে, এত বড় একটা তদন্ত যেখানে একটা বোমা বিস্ফোরণ ঘটেছে, তাকে যদি মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন যে এটা সাজানো ঘটনা বা এনআইএ এটা সাজিয়ে করছে, তো যারা জঙ্গি, যারা এগুলো ঘটাচ্ছে, তারা উৎসাহিত হবে। তারা তো মনে করছে জাস্ট আমাদের জন্য কথা বলার জন্য একজন আছে, এবং সেই জন্যই তারা আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গাতে। তাহলে কি প্রণয়দা বিধানসভার কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি যে ইঙ্গিত করলেন যে যদি তারা নামে, মানে একটা একটা সম্প্রদায় বা একটা শ্রেণীকে উদ্দেশ্য করেই বললেন যে যদি তারা পথে নামে তাহলে সামলাতে পারবে তো, মানে শুভেন্দু না, আমি অধিকারীকে তো কটাক্ষ পাল্টা করে। প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, নাকি যারা জঙ্গি, যারা জেহাদি জামাতি তাদের মুখপাত্র? তার কারণ হচ্ছে কেউ যদি বেআইনি, দেখুন শুভেন্দু অধিকারী তো ভাঙচুর করতে যায়নি, বিধানসভা তো ভাঙেনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, তিনি বিধানসভার ভিতরে কিছু কথা বলেছেন, সেই কথাটা আপনার গায়ে জ্বালা লাগতে পারে, সেটা পাবলিকলি আনুন না, জনগণ বিচার করবে শুভেন্দু অধিকারী ভালো বলেছে না খারাপ বলেছে, কোনটা অসাংবিধানিক কথা বলেছে। শুভেন্দু অধিকারীকে আপনি ওখান থেকে সরিয়ে দিলেন, সাসপেন্ড করে দিলেন, আর ফাঁকা ফিল্ডে আপনি নিজের মতো করে বলে গেলেন প্রমাণ চাই। আরে যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোই তো প্রমাণ। আজকে তো আপনার লজ্জা হওয়া উচিত, কেন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে আপনাকে বলতে হচ্ছে আমি হিন্দু বাঙালি ব্রাহ্মণ ঘরের মেয়ে? কেন বলতে হচ্ছে জানেন? দুটো তিনটে কারণ আছে। আমি একটা সরকারি লেটার হেড দেখেছিলাম, সেই লেটার হেডে দেখেছিলাম বাংলা, ইংরেজি আর উর্দুতে শুধু মমতা লেখা আছে, ব্যানার্জি শব্দটি নেই। আমরা আমরা সবাই একটা পিতৃ পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি, আমাদের নামের সাথে একটা সারনেম থাকে, কিন্তু আমি যে লেটার হেড দেখেছি, প্রণয়দা সেটা অফিসিয়ালি লেটার হেড, অফিসিয়ালি লেটার হেড আমি দেখেছি, যেখানে উর্দু, বাংলা এবং ইংরেজিতে শুধু মমতা। তো সাধারণ মানুষের তো সন্দেহ থাকাটাই স্বাভাবিক। সেই জন্য আজকে এটা লজ্জার, আমাদের পক্ষে লজ্জার, যে বিধানসভায় দাঁড়িয়ে আপনাকে বলতে হচ্ছে যে আমি বাঙালি হিন্দু পরিবারের বা ব্যানার্জি পরিবারের বা ব্রাহ্মণ পরিবারের সন্তান। এটা তো বলতে হয় না, আমাদের কাউকে বলতে হয় না, আমাদের পদবি থাকে, সবাই এমনিই জানে আমরা কোন পরিবারে জন্মেছি। কিন্তু বারবার এই জঙ্গি প্রসঙ্গ যখনই উঠছে বিরোধীরা বলছে, বা যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে বলছে যে মুখ্যমন্ত্রীর সাথে একটা জঙ্গি সংযোগ আছে, বারবার তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে বা বাংলাদেশের সাথে যোগ সংযোগ আছে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারে তিনি একদিনের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। দেখুন, প্রমাণ করার চেয়েও বড় কথা হলো, ফিরহাদ হাকিম যখন বলেছিল মিনি পাকিস্তান তৈরি হয়েছে, যখন বাংলাদেশের যারা উগ্রপন্থী, বাংলাদেশের যারা জামাতি জেহাদি যখন আমাদের সীমান্তে যখন তারা প্ররোচনা দিচ্ছে, আমাদের দেশের ভিতরে এই পশ্চিমবঙ্গের মানুষ যখন জয় শ্রীরাম বলছে বা ভারত মাতাকে জয় বলছে, যখন ফিরহাদ হাকিম যখন বলছে যে উস্কানি দেওয়া হচ্ছে, তো এই কথাগুলোই তো জঙ্গিদের সাথে যোগাযোগের পক্ষে যথেষ্ট। ফিরহাদ হাকিম তো সাসপেন্ড করেননি মমতা ব্যানার্জি, তার মন্ত্রিসভার সদস্য। একটা মন্ত্রগুপ্তি শপথ নিয়ে একজন রাজ্যের মন্ত্রী যদি বলে একটা মিনি পাকিস্তান তৈরি করেছি, মিনি পাকিস্তান তৈরি করাটা কি গর্বের বিষয়? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছে? মুখ্যমন্ত্রী তো কোনো ব্যবস্থা নেয়নি। যখন সিএ চলছিল, সিএ প্রতিবাদ করে যখন মুর্শিদাবাদ, বেলডাঙ্গা সহ একাধিক জায়গায় যখন রেল লাইন পুড়িয়ে দেওয়া হলো, কজন অ্যারেস্ট হয়েছে, কজন শাস্তি পেয়েছে, তারা কারা? তাদের সাথে তারা যদি ভারতীয় হয়, তাহলে ভারতীয় পার্লামেন্টে যখন একটা আইন পাস হচ্ছে, তো তাদের প্রতিবাদ করতে পারে। তাই প্রতিবাদের ভাষাটা কি জ্বালিয়ে দিয়ে হবে, রেল লাইন উড়িয়ে দিয়ে হবে? তো যারা রেল লাইন উড়িয়ে দেয় এবং পরোক্ষভাবে তৃণমূলের নেতারা যখন তাদের পক্ষে দাঁড়ায়, তো এর থেকে আর কি বলার আছে? কিন্তু বালি মাফিয়ার কথা আমরা শুনেছি, এবারেও কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে দেখে রীতিমতন তেড়ে আসলো লাঠি ছোটা নিয়ে। দেখুন, গোটা রাজ্যটাই তো এরকম মাফিয়াদের দ্বারা চলছে, এবং যেই সমস্ত মাফিয়ারা এগুলো করছে, খুব স্বাভাবিকভাবে যারা তার প্রতিবাদ করবে তাদের দিকে তেড়ে আসবে। কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে আমাদের নেতারা বা আমরা যেমন এর প্রতিবাদ করছি, আগামীতেও করব। আমাদের 150 জন কর্মী খুন হয়েছে, আরো 50 জন 100 জন খুন হতে পারে, কিন্তু আমরা প্রতিবাদের রাস্তা থেকে সরে আসবো। প্রণয়দা, ভবানীপুর নিয়ে কিন্তু কুণাল ঘোষ যে বক্তব্যটা রাখলো, কারণ সরাসরি শুভেন্দু অধিকারীও বলেছেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুরে লড়াই নাকি আরো সহজ, এবং কুণাল ঘোষ একটি প্রতিক্রিয়া দিয়ে সরাসরি বলেছেন যে জামানত বাজেয়াপ্ত করে যাব, কারণ ভবানীপুরের দিকে যদি তাকায় মানে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কি বলবো? কুণাল ঘোষের কথার আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না। উনি তৃণমূলের মুখপাত্র, তৃণমূল যা বলে, উনি তো একটা সময় বলেছিলেন যে অনেকটা ওই রিপ্রেজেন্টেটিভের মতো, উনি নিজেই বলেছিলেন আমি যখন দলের মুখপাত্র থাকি তো ন্যাচারালি আমাদেরকে সেই প্রোডাক্টটাকে বিক্রি করতে হয়। তো তৃণমূলের মতো পচা একটা দলের উনি মুখপাত্র হয়েছেন, তো উনি কি বললেন আমার যায় আসে না। আমি
গুরুত্ব দিতে চাই না। কিন্তু আমি কিন্তু আপনি যেহেতু দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা সেখান থেকে কি মনে হয় যে ভবানীপুর কেন্দ্রে যদি শুভেন্দু অধিকারী লড়াই করে এবং প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় হয়, কি মনে হয়? দেখুন, আমি খালি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 2014 সাল, 2019 সাল এবং 2021 সাল, এই তিনটে যে নির্বাচন হয়েছে, তিনটে নির্বাচনের আপনার বুথ ভিত্তিক ফলাফল দেখুন। মমতা ব্যানার্জি যে বুথে ভোট দেন সেই বুথে বিজেপি লিড করেছে। 2014 এবং 2019-এও বিজেপি লিড করেছে। এই তথ্যটা খালি আমি দিলাম, এটা তো ইলেকশন কমিশনের তথ্য, আপনি দেখে নেবেন। তাহলে ভবানীপুর সিট কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা সবাই জানা যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি ভোট লুট করেন, আপনি যেগুলো বড় বড় বাড়ি আছে, বাই ইলেকশন যখন হয়েছিল আপনি তাদেরকে ভোট দিতে দিলেন না, ভয় দেখালেন, এইসব করলে তো আপনি তো সবই করতে পারেন। কিন্তু যদি জেনুইন ভোট হয়, যদি মানুষ ভোট দিতে পারে, তো সবচেয়ে আগে ভবানীপুরের মানুষই হারাবে। তার কারণ উনি কেমন সেটা তার পাড়া প্রতিবেশীরা জানে। দূরের মানুষ তো টিভিতে দেখে জানেন, আর যারা রেগুলার দেখছেন তারা জানেন উনি কেমন। প্রণাদা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্প্রতি মোহন ভাগবতজি তিনি প্রায় 12-13 দিন বাংলা সফর করে গেলেন। বর্ধমানেও তিনি বিশাল বড় সভা করলেন। তিনি কিছু বার্তা দিয়েছেন, যেমন হিন্দুদের এক হতে হবে, সামনে নির্বাচন আসছে, 26-এ নির্বাচন, এবং এই যে হিন্দু যে ভোট সেটাকে একসাথে কনসোলেট করতে হবে, যেটা শুভেন্দু অধিকারী মহাশয় বারবার ধরে বলছেন যে হিন্দুরা এক হও। কি বলবেন, তিনি যে বার্তা দিয়েছেন 26-এ কি কোনোভাবে সেই লক্ষ্যে আরো এগোনো যাবে? কারণ আমি একটু জাস্ট পয়েন্ট দিচ্ছি, বিজেপির অন্তরেও নানা রকম জল্পনা চলছে, সেটা কিছু কিছু প্রকাশ্যেও আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু যদি হিন্দু ভোটকে আমার বিজেপি কনসোলেট করতে চায়, একত্রিত করতে চায়, সেখানে দাঁড়িয়ে সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় কতটা সফল হবে, কি মনে হয়? দেখুন, এই যে সম্প্রতি দিল্লির নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন ফল বলছে স্ট্রেট, শাসক দল 10% ভোট কম পেয়েছে, প্রধান বিরোধী দল বিজেপি 10% ভোট বেশি পেয়েছে, এবং সেখানে আমরা সরকার তৈরি করছি। 2021-2019-এর রেজাল্ট বলছে যে শাসক দলের থেকে আমাদের 4% থেকে 5% ভোটের আমরা ডিফারেন্স আছে। এই যে 5% ভোটের ডিফারেন্স আছে, এর মধ্যে বেশ কিছু হিন্দু ভোটার যারা এখনো তৃণমূল কংগ্রেসকে 2021 সালেও ভোট দিয়েছে বা 24-এও দিয়েছে। তো আমাদের অঙ্কটা খুব পরিষ্কার, 2,59,00,000 ভোট 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, আমরা 2,28,00,000 ভোট পেয়েছিলাম, ডিফারেন্সটা প্রায় 50 লক্ষর কাছাকাছি। তো খুব স্বাভাবিকভাবেই তারপরে যে ডেভেলপ হচ্ছে না, বাঙালি হিন্দুরা, আজকে কোনো একটা মাস্তান সে এসে বললো সরস্বতী পুজো করতে দেব না, যারা সরস্বতী পুজো করবে তাদেরকে রেপ করে দেব, সে গ্রেপ্তার হলো না। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ পোস্টিং করে সেই সরস্বতী পুজো করতে হচ্ছে, অথচ এই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আজকে বাংলাদেশে যে অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গে সেই অবস্থা হতে চলেছে। তো যারা এখনো বাঙালি হিন্দুরা, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তারাও তো বুঝতে পারছে যে তারা আজকে কোথায় আছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি হবে যদি আপনি এখানে থাকার অধিকারই না পান, যদি বাংলাদেশের মতো আপনি পূজা অর্চাই করতে না পারেন, যদি আপনাকে হঠাৎ করে কেউ এসে বলে দেয় কাল থেকে আপনি পুজো করতে পারবেন না, দুর্গা পুজো করতে পারবেন না, কালী পুজো করতে পারবেন না, তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের কি দাম থাকবে? কিন্তু মুখ্যমন্ত্রী তো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেতে দীঘায় তো মন্দির বানালেন, তিনি তো হিন্দুদের জন্য করছেন, মানে তার বক্তব্য। দেখুন, মুখ্যমন্ত্রী কি যেটা করতে পারছেন না সেটা হচ্ছে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনার মন্দির করার দরকার নেই, আপনি খালি নিরাপত্তা দিন। মন্দির যারা পুজো করবে তারা তাদের মতো করে মন্দির করে নেবে। আজকে বলুন তো, বেলডাঙ্গার হিন্দুদের কি অপরাধ ছিল? তারা কার্তিক পুজো কেন করতে পারলো না? কার্তিক পুজো করতে গিয়ে কেন র্যাপ নামাতে হলো? আজকে এই আইন কলেজের কি ছাত্রছাত্রীদের কি অপরাধ ছিল? তাদেরকে কেন কোর্টে যেতে হলো? কেন পুলিশ পোস্টিং করতে হলো? আজকে নদিয়াতে কেন সরস্বতী পুজো করতে পারলো না? আপনার তো মন্দিরের দরকার নেই, কেউ যাচ্ছে না, আপনি মন্দির করছেন, ভালো করছেন, মন্দির না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তারকেশ্বরের মন্দিরে ফিরহাদ হাকিমকে চেয়ারম্যান বানিয়ে দেবেন, সেটা বাঙালি হিন্দুরা চায় না। ধর্মের জায়গায় রাখুন, রাজনীতির জায়গায় রাখুন, আপনি খালি আইন শৃঙ্খলাটা দেখুন, নিরাপত্তা দিন। ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি তো বিজেপি করে, বারবার তৃণমূল বলছে। দেখুন, বিজেপি কোনোদিন এই কথা বলেনি যে আমি তো মুসলিম তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত, আমি যাব, এই কথা বিজেপি বলেনি। আমরা মনে করি নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। আমি সারাদিন ভরপুর খেয়ে নিলাম, আর বিকালবেলা গিয়ে আমি রোজা ভাঙতে গেলাম, আমি দেখলাম আমি কত বড় মুসলমান, এই ভণ্ডামি বিজেপি করে না।
আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, আমরা যেমন পুজো করি, আমরা যেমন চাই না কেবলমাত্র রাজনীতি করার জন্য বা ভণ্ডামি করার জন্য আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন না আর দুর্গা প্রতিমার সামনে এসে জুতো দেখাবেন, এইটা যেমন আমরা এই ভণ্ডামিটা করি না, আমরা সেরকম ওই সারাদিন ভরপুরকে রোজা ভাঙার নাটকটাও করি না। কিন্তু এই মহাকুম্ভ নাটকগুলো শাসক দল করে, অতএব এই শাসক দলের ভণ্ডামি হিন্দুরা যেমন বুঝে গেছে, মুসলমানরাও বুঝে গেছে। কিন্তু মহাকুম্ভ তো এখন মৃত্যু কুম্ভ। এটাই তো বলছি, আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রণয়দা আমি একটু জুড়ে দিই, তারই একাধিক নেতারা বা তাদের দলের বিধায়করা তারা কিন্তু সেই মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য যাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী প্রতিবার রেড রোডে নামাজ পড়তে যান, আপনারা দেখেছেন। আমি জানি না ইসলাম মতে আমাকে অনেকে বলেছে যে পুরুষ মহিলারা একসাথে নাকি নামাজ পড়া তাদের ধর্মের কিছু আছে বা কিছু থাকতে পারে, কিন্তু উনি তো আর নামাজ পড়তে যান না, উনি একটা দেখাতে যান। প্রতিবার নিয়ম করে রেড রোডে নামাজ পড়তে যান, আর নামাজ পড়তে গিয়ে কি বলেন, জো হামসে টকরায়েগা ও চুর চুর হো জায়েগা। এখানে কাদের বিরুদ্ধে বলছেন? মুসলমানদের সমাবেশে নামাজ পড়তে গিয়ে যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন জো হামসে টকরায়েগা ও চুর চুর হো জায়েগা, উনি তো তাদেরকে উস্কাচ্ছেন, তাদের মধ্যে যারা মৌলবাদী মুসলমান আছেন। অথচ তিনি কুম্ভে গেলেন না। কুম্ভে গেলে আবার ওই যে 30% 32% ভোট সেটা নাই কোথাও লুজ করেন, কিন্তু তার দলের একাধিক নেতা নেত্রীরা গেছেন, আমরা ফেসবুকে দেখেছি, তারা বলছেন ওখানে ব্যবস্থা ভালো আছে। আর আগে আপনি নিজে যান কুম্ভে, গিয়ে দেখুন কি ব্যবস্থা আছে। আরে যারা 4 দিনের দুর্গাপূজার নিরাপত্তা দিতে পারে না, কলকাতা শহরে কোনো একটা পুজো মণ্ডপে ভিড় বেশি হবে তার জন্য পুজো বন্ধ যারা করে দেয়, তারা 55 কোটি অলরেডি স্নান করে ফেলেছে কুম্ভে, তাদের সম্পর্কে যদি কিছু বলে তো খুব স্বাভাবিকভাবে জেহাদিরা যে কথা বলছে সেই কথাই তো মুখ্যমন্ত্রী বলছেন। যারা হিন্দু ধর্ম বিরোধী তারা তো এই কথাই বলছে, কুম্ভনীকে মৃত্যু কুম্ভ বলছে, সে কথা। প্রণয়দা শেষ একটা প্রশ্ন, ইতিমধ্যেই কিন্তু মণ্ডল সভাপতি বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় ঘোষণা হয়েছে, কিন্তু জেলা সভাপতি বা অনেকদিন ধরেই একটা জল্পনা চলছে যে রাজ্য বিজেপির রাজ্য সভাপতিও একটা পরিবর্তন হওয়ার কথা চলছে, সেগুলো এখনো হয়নি। সেই জায়গায় মণ্ডল সভাপতি ডিক্লেয়ার হয়ে গেল, এবং সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে অনেক জায়গাতেই অনেক একটু বিক্ষুব্ধ আছে বা সেইভাবে এখনো তৈরি হয়নি। যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু 26-এর জন্য রীতিমতো প্রচারটাও এখনো শুরু করে দিল। তো কোথাও কি বিজেপি পিছিয়ে পড়ছে বা 26-এর জন্য কতটা প্রস্তুত? দেখুন, একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন। আমরা একটা নির্দিষ্ট সংবিধান মেনে চলি। আমাদের সংবিধানে 2 রকম সদস্যর কথা বলা হয়েছে, একটা প্রাথমিক, একটা সক্রিয় সদস্য। প্রাথমিক সদস্য আপনারা জানেন এই সংগঠন পর্ব গত 3 মাস ধরে চলছে, সর্বভারতীয় ক্ষেত্রেই চলছে। তো প্রাথমিক সদস্য থেকে সক্রিয় সদস্য হয়েছে, সক্রিয় সদস্যরা মণ্ডল সভাপতি নির্বাচিত করেছে। মণ্ডল সভাপতি যারা নির্বাচিত হয়েছে অনেক জায়গাতেই সহমতের ভিত্তিতে হয়েছে, আমাদেরকে নির্বাচন করতে হয়নি, সহমতের ভিত্তিতে হয়েছে। কিন্তু নির্বাচন তো একটা পদ্ধতি, সেই নির্বাচন ছাড়া মানে ইলেক্টেড না হয়ে সিলেক্টেড হওয়া যায়। সিলেক্টেড হয়নি তো, আমি তো সেটাই বলছি।